আচ্ছা, আজকে শুরু করি। আর এই যে কালকে সব পড়া রিভিশন দিয়ে রাখছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, তো এইখানে যে টপিকটা আছে এটা হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। ওকে, ধরো। আচ্ছা, এইখানে খেয়াল করো প্রমাণ দ্রবণ কি ব্যাপার? লেখা এরকম আছে কেন? ওকে, তো প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন, এই সলিউশনের ইংলিশ তো তোমার ম্যাথে হচ্ছে অ্যান্সার বা উত্তর, আর এইখানে আমাদের এই যে রসায়নে এই সলিউশন মানে হচ্ছে দ্রবণ। ওকে, এখন তো প্রমাণ ধ্রুবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের নির্দিষ্ট আয়তনে কোনো দ্রব্যের নির্দিষ্ট আয়তনে দ্রব্যের পরিমাণ জানা থাকলে জানা থাকলে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তো এখন এটার মানে, এখন দেখো এটার হচ্ছে যে মানে সংক্ষিপ্ত করে যদি বলি যে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকবে তাই প্রমাণ দ্রবণ। ওকে, এখন এইখানে এই যে খেয়াল করো যে আমি যদি বলি যে একটা দ্রবণের এই তোমার ঘনমাত্রা 1 মোলার, তো এটাকে তো মোলার বলা হয়, এটা যে ক্যাপিটাল এম, এটা তো জানো আশা করি। ওকে, তো 1 মোলার এটাকে আরো একটু লেখা যায়, এটা হচ্ছে মোল পার লিটার, অথবা এটাকে তুমি এইভাবে লিখতে পারো 1 মোল পার লিটার। আচ্ছা, এখন এই যে মোল পার লিটার এইটার তোমার এই যে আমি যদি একটু বাংলা দিয়ে যদি লিখি, এটাকে যে কি লেখা যায় বলো তো? যে পার লিটার মানে কি, প্রতি লিটারে 1 মোল না? এটার বাংলা এই পরিভাষাটা যে প্রতি লিটারে 1 মোল পদার্থ দ্রবীভূত আছে। এটা বুঝছো? হুম। ওকে, এখন এইখানে খেয়াল করো যে এটা আমরা কই থেকে এটা, এটা আমরা এই যে আমরা লিখলাম যে প্রতি লিটারে 1 মোল পদার্থ দ্রবীভূত আছে যদি তার ঘনমাত্রা দেয়া থাকে। আবার যদি তার, আমি যদি তার ঘনমাত্রা বলি যে 2 মোলার, 2 মোলার মানে কি, 2 মোল পার লিটার মানে প্রতি লিটারে 2 মোল পদার্থ দ্রবীভূত অবস্থায় আছে। মানে কোনো পদার্থের যদি ঘনমাত্রা দেয়া থাকে তাহলে প্রতি লিটারে বা একটা নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ পদার্থ দ্রবীভূত আছে, বা আমরা সেটাকে বলি দ্রব্যের পরিমাণ, কি পরিমাণ পদার্থ দ্রবীভূত আছে একটা নির্দিষ্ট আয়তনে। যেমন যদি তার ঘনমাত্রা 1 মোলার তাহলে 1 মোল পরিমাণ পদার্থ, 2 মোলার ঘনমাত্রা হলে 2 মোল পরিমাণ এই যে পদার্থ দ্রবীভূত আছে 1 লিটার আয়তনে। তাহলে
যে আমরা দ্রব্যের পরিমাণ জানতে পারতেছি, কিন্তু যদি তার ঘনমাত্রা দেয়া থাকে বা ঘনমাত্রা জানা থাকে, তো এই টাইপের পদার্থগুলাকেই বলা হয়, বা এই টাইপের যে দ্রবণগুলা, এগুলোকে বলা হয় প্রমাণ দ্রবণ। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। এখন এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড এই যে পদার্থ কোনগুলা, এটা দেখে কালকে মেডিকেল একটা এই যে প্রশ্ন আসছে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থ। এটা শুধু যে মেডিকেলে আসে তা না, এটা যে কোনো ভর্তি পরীক্ষা এবং এইচএসসি তে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে প্রশ্ন একেবারে এই যে কমন। এই এই দুইটা টপিক থেকে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড একটা এমসিকিউ আসেই। ওকে। এখন এখানে দেখো যে যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় মানে কি, তুমি যদি তাকে খোলা বাতাসে রাখো, তাহলে বায়ুর কোনো উপাদান দ্বারা সে কোনো ধরনের তোমার ওই ক্ষতিগ্রস্ত হবে না, বা বায়ুর কোনো উপাদানের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এই টাইপের পদার্থগুলোকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড ওই যে পদার্থ। এখন এর মধ্যে যেটা সবচেয়ে এক্সামে যেটা সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে A2CA2O7 H2CO4, এবং এটা কি, এটা হচ্ছে তোমার পানি। এইটার উচ্চারণ কি বলো তো? পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আর KMnO4, এটা কি, এটা এটা যে হচ্ছে KMnO4 পটাশিয়াম, হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, এটা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, তো এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা। আর এই আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে যারা বায়ুতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, মানে তুমি খোলা বাতাসে রাখলে বায়ুর জলীয় বাষ্প হইতে পারে, বা আমাদের বায়ুমণ্ডলে যেই সব গ্যাস আছে যেমন অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড, এইসব উপাদানের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তারা তাদের প্রকৃতির পরিবর্তন করে ফেলে, বা তারা একদম বিশুদ্ধ অবস্থায় থাকে না প্রকৃতিতে। এই টাইপের পদার্থগুলোকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এবং এইখানে যেগুলা এক্সাম্পল দেয়া আছে, এগুলা ভালোভাবে পড়বা। এগুলা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। ওকে। আর একটা জিনিস এইখানে, যে আমাদের যেগুলো প্রমাণ দ্রবণ বা যেগুলোর ঘনমাত্রা জানা থাকে, এটা আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়েই তৈরি করা হয়। এটা এই কেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তৈরি করা হয়, কারণ আহ কারণ হচ্ছে যে তুমি যদি এই কোনোদিন যদি রসায়ন ল্যাবরেটরিতে যাও, এখন ধরো যে এইখানে একটা বিকার আছে, এখন এই যে রসায়ন ল্যাবে গেলে দেখবা যে তোমার অনেকগুলা পাত্রের মধ্যে HCl রাখা আছে, সালফিউরিক অ্যাসিড রাখা আছে, বা আরো অন্যান্য যেগুলো অ্যাসিড বা ক্ষার বা অন্যান্য যেগুলো দ্রবণ লাগে, এগুলো সবকিছু কিন্তু রসায়ন ল্যাবে থাকে। তো এখন ধরো যে আমি এখানে HCl রাখলাম 0.5 মোলারের একটা, আমি HCl রাখলাম। ওকে। এখন এই যে HCl যেহেতু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এই যে পদার্থ, এটা তুমি যদি খোলা বাতাসে রাখো, এর এর ঘনমাত্রা কি সেম থাকবে? না। এর এর ঘনমাত্রা কিন্তু সেম থাকবে না, কারণ এরা হচ্ছে যে তোমার এই যে পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে এই যে ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় কিন্তু। সো এখন এটা তোমার খোলা বাতাসে রাখা যাবে না, কারণ এর তোমার ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি যদি ওই যে আমাদের যেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড আছে যেমন সোডিয়াম কার্বনেট, এটা তুমি যদি 1 মোলার তুমি রেখে দাও, তাহলে এটার তুমি মানে যতদিন সংরক্ষণ করতে চাও তুমি সংরক্ষণ করতে পারবা, এর কিন্তু ঘনমাত্রা কোনো চেঞ্জ হবে না। এই জন্য হচ্ছে তোমার প্রমাণ দ্রবণ
যেগুলোর ঘনমাত্রা আমাদের আগে থেকেই জানা থাকা লাগে, যে কোনো একটা এক্সপেরিমেন্টের জন্য বা এই তোমার এই কোনো একটা পরীক্ষার জন্য হচ্ছে যে তোমার এই একটা জিনিসের ঘনমাত্রা আগে থেকে জানা থাকা দরকার। সো এই টাইপের যেগুলা পদার্থ আছে, ওইগুলা দ্রবণ হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়েই তৈরি করা হয়, যাতে তোমার ঘনমাত্রাটা বেশ কিছুদিন ধরে আনচেঞ্জড অবস্থায় থাকে আর কি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। আর এইখানে যেগুলো এক্সাম্পল আছে সেগুলো অবশ্যই পড়বা। আর তোমার কাছে তো হাজারি স্যারের বই তো আছে না? হ্যাঁ, আছে। আচ্ছা, এই যে এই চ্যাপ্টারের শেষে যে গিয়ে দেখবে বেশ কিছু এমসিকিউ আছে, ওগুলো সলভ করবা। ওকে। আচ্ছা দাঁড়াও, এগুলোর মধ্যে শিখি নাই। ওকে। এখন এখন এখানে যে খেয়াল করো যে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ, যেমন একটা হইতে পারে মোলার দ্রবণ। এখন একটা হচ্ছে মোলার দ্রবণ। তো মোলার দ্রবণের এটা হচ্ছে যে স্থির তাপমাত্রায়, আচ্ছা এই যে আমরা যে একটু আগে এক মোলার যে যে পড়লাম, এক মোলার হচ্ছে যে এটা আমি যদি এমনিতে বলি যে যে দ্রবণের তোমার ঘনমাত্রা 1 মোলার, তাকে বলা হয় হচ্ছে যে তোমার মোলার দ্রবণ। তো এই সংজ্ঞাটা আমি এই যে আমরা যে প্রমাণ দ্রবণের যে আমরা সংজ্ঞাটা যেভাবে লিখলাম সেইভাবে যদি লিখতে চাই, তাহলে এটা হবে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত, 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। এখন এখন আমি যদি তোমাকে বলি যে 0.5 মোলার, এটাকে বলা হয় যদিও সেমি মোলার, আমরা একটু পরে এটা শিখবো। তো 0.5 মোলার দ্রবণের সংজ্ঞা এখন লিখতে পারবো না? এটা কি হবে বলো তো, 0.5 মোলার দ্রবণের সংজ্ঞা বা সেমি মোলার দ্রবণের সংজ্ঞা? এটা হবে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে। হ্যাঁ, থাকলে আহ, তাহলে তার উক্ত দ্রবণকে মোলার দ্রবণ বলে। ওকে। আচ্ছা, এখন একটা এই সূত্র আছে যে এস কে এস দ্বারা নর্মালি মোলারিটি প্রকাশ করা হয়। এটা হচ্ছে তোমার মোলারিটি বা ঘনমাত্রা এস দ্বারা প্রকাশ করা হয়। ওকে। আর আয়তন তো এই জানোই। আর তাহলে মোল সংখ্যা হবে, এই সূত্রে লিখে রাখো, এস ইন্টু ভি। এখন এখানে এস কি?
এস হচ্ছে ঘনমাত্রা, আর ভি হচ্ছে আয়তন। তাহলে কোন দ্রবণের, আচ্ছা দেখো এখানে যে এস আর ভি গুণ করলে যে এন পাওয়া যায়, এটা তো এমনিতেই বোঝা যায়। এস বা এই তোমার ঘনমাত্রার একক কি, মোল পার লিটার না? আমরা তো একটু আগেই তো পড়লাম, মোল পার হুম। লিটার। আর ভি এর একক কি, ইনটু লিটার। সো এর ইনভার্স আর এল বাদ, তাহলে এই শুধুমাত্র থাকে কি, মোল। এটা কার একক, এটা তো মোল সংখ্যার একক, মানে এন এর একক। এই- বুঝছো তো এটা না? এবং হুম। তোমার এটা এইভাবে না বুঝলেও হবে, তোমার জাস্ট মানে সূত্রটা মাথায় রাখা লাগবে। ওকে। আচ্ছা, এখন এসএসসি তে আমরা একটা সূত্র শিখছিলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। 1000 না? তো এই সূত্রটা ছিল, তো এই সূত্রটা মূলত এইখান থেকে আসে। এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের প্রদত্ত ভর ডিভাইড বাই আণবিক ভর। এটা ডাব্লিউ হচ্ছে এস ইন্টু ভি ইন্টু এম। এখন এইখানে ভি কোন এককে লেখা লাগবে বলো তো, এই সূত্রে? এই সূত্রে ভি কোন এককে ইয়ে, লিখতে হবে? মিলিলিটার। না না, এই সূত্রে হ্যাঁ। ভি হচ্ছে লিটার এককে। ও। আর তুমি যখন 1000 দিয়ে তুমি যখন ভাগ করবা, এই জায়গায় কোন এককে লিখতে হবে? এই জায়গায় হচ্ছে মিলিলিটার। হ্যাঁ, এইখানে হচ্ছে মিলিলিটার। আসলে এটা দেওয়ার দরকার হয় না, বাট আমরা এটা তো মানে ছোটবেলা থেকে শিখে আসছি এইচবিএম বাই 1000। এইখানে 1000টা আসছেই মূলত ভি যদি মিলিলিটারে দেওয়া থাকে, ওইটাকে জাস্ট লিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ। বাট এটা যে মানে সূত্রের কোনো জিনিস তা না আসলে। এখন এটা বুঝছো আশা করি যে এখানে 1000-এর কাজ কি। সো এখন তুমি যদি ভি কে সাইড ব্র্যাকেট দিয়ে লিটারে নিয়ে এসে তুমি তারপর এখানে বসাও, তাহলে আর 1000 এক্সট্রা করে দেওয়ার কোনো দরকার নাই। ওকে। আচ্ছা, তাহলে এই যে আমাদের মোলার দ্রবণের ঘনমাত্রা এই কত, তাহলে মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, বা এটাকে আরেকভাবে লেখা যায় 1 মোল পার লিটার। আরো এক ধরনের এই যে দ্রবণ নিয়ে ম্যাথ আসে, এটা হচ্ছে সেমিমোলার দ্রবণ। তো সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। সংজ্ঞাটা আমি আর লিখে দিলাম না, এখন সংজ্ঞাটা লিখতে পারবা আশা করি। আরেকটা আছে ডেসিমোলার। এখন এখন ডেসিমোলার এটা কি হবে, 0.1 মোলার। এটা সংজ্ঞা সবকিছুই সেম, জাস্ট এখানে 1 মোলের জায়গায় এটা কি হবে, 0.1 মোল। বুঝছো তো এগুলো না? সহজ জিনিস। হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি উম আমরা তো কালকে পড়লাম যে ক্যালসিয়াম কার্বনেটের ভর এই যে কত, 100 ছিল না? 100 হুম। গ্রাম ছিল। ওকে। এখন আমি যদি বলি 1 মোল এই যে তোমার ক্যালসিয়াম কার্বনেট সমান এই যে কত গ্রাম? হুম। 100 গ্রাম। হ্যাঁ, 100। আবার 0.5 মোলার ক্যালসিয়াম কার্বনেট সমান, এটা কি হবে? এইটা এটাও 100। এটা 100 হবে? না, এটা হবে 100 × 0.5। হ্যাঁ, এটা হবে 50। আর 0.1 মোলার বা তোমার তোমার ডেসিমোলার যদি এই ক্যালসিয়াম কার্বনেট বলে, তাহলে সেটার ভর কি হবে? 10। ওইটা হবে 10। সো এগুলা কিন্তু ম্যাথ করার সময় লাগবে, এগুলা এমনিতে খেয়াল রাখবো। ওকে।
আচ্ছা, তো আমাদের বইতে ঘনমাত্রার আমরা একটা একটা ঘনমাত্রা সম্পর্কে পড়লাম, সেটা হচ্ছে মোলারিটি। সো মোলারিটিকে তোমার এর তিনটা একক আমার এসএসসি তে প্রচলিত, মানে একক না, সরি, এর তিনটা টাইপ আর কি। একটা আছে মোলার, সেমি মোলার এবং এবং ডেসিমোলার। আর কোনটা বললে এই যে ঘনমাত্রা কত কত হবে ওইটা আশা করি এটা বুঝছো। এবং এই ঘনমাত্রার আরো এই যে কয়েকটা একক আমাদের বইতে আছে। ওইটা ছিল মোলারিটি। আর এখন এইটা হচ্ছে তোমার, আচ্ছা দাঁড়াও, এই এই টপিকের, ওকে। তো একটা তো আমরা পড়লাম মোলারিটি। ওকে, এখন আমরা পড়বো মোলালিটি। ওকে, ওইটা এটা কিন্তু ভিন্ন কিন্তু। আচ্ছা, এর সাথে এর ডিফারেন্সটা একটু খেয়াল করো। মোলারিটি এটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করতাম, যে 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য আছে না? এটা সংজ্ঞা তো এরকমই ছিল, যে 1 লিটার দ্রবণে, ধরো যদি 1 মোল থাকে 1 মোলার, 0.5 মোল থাকলে 0.5 মোলার। ওকে, এখন এর সংজ্ঞাটা আসছে যে 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাবকের মধ্যে তোমার যত গ্রাম, আচ্ছা এখানে যত গ্রাম বলা যায়, উম না, এখানে যত মোল লিখি, যত মোল দ্রবীভূত থাকে 1 কেজি দ্রাবকের মধ্যে, দ্রব্যের যত গ্রাম মোল দ্রবীভূত করে সেই গ্রাম, যত মোল যত মোল দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণে দ্রব্যের মোলালিটি বলে। আচ্ছা, এখন এইখানে বেশ কিছু, এইখানে মেজর কিছু ডিফারেন্স আছে। আগে আমরা মোল সংখ্যাটা হিসাব করতাম কত লিটার দ্রবণের মধ্যে আছে, আর এইখানে আমরা মোল সংখ্যাটা হিসাব করব দ্রাবকের মধ্যে। আগেরটার সাথে এটার কিন্তু খুবই এটা বড় একটা ডিফারেন্স। আগে আমরা কার আয়তন হিসাব করতাম, দ্রবণের আয়তনের সাপেক্ষে কত মোল আছে। আর এইখানে তোমার দ্রাবক, দ্রবণ আর দ্রাবক কিন্তু এক না। এটা তো এই যে বুঝো আশা করি যে দ্রবণ কি, ধ্রুব কি এবং দ্রাবক কি, এইগুলা কি এই বুঝো, যে দ্রবণ, দ্রাবক, ধ্রুব এগুলো কি? হ্যাঁ। আচ্ছা, এমনিতে একটু যদি এটা বলি, যেমন এইটা একটা তোমার যদি একটা পাত্র হয়, আর এইখানে যদি এই যে তোমার পানি থাকে, এই পানিটা এই কি হবে বলো তো? আর তুমি এইটা যদি হবে এইখান থেকে সোডিয়াম ক্লোরাইড বা লবণ অ্যাড করো, এই এই পানি এইখানে কি? পানি দ্রাবক। হ্যাঁ, পানি হচ্ছে দ্রাবক। আর তুমি বাইরে থেকে যেটা অ্যাড করবা ওইটা হচ্ছে দ্রবণ। আর এই দুইটা মিলে যে মিশ্রণটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে দ্রবণ। ওকে, তো এখন এই মোলারিটি হিসাব করা হয় আমাদের দ্রবণের আয়তনের সাপেক্ষে, আর মোলালিটি হিসাব করা হচ্ছে দ্রাবকের পরিমাণের সাপেক্ষে। এটা বুঝছো তো না? এখানে কিন্তু এটা একটা ডিফারেন্স। আর হুম। মোলারিটি পুরো দ্রবণের ঘনমাত্রাকে কিন্তু ওই যে
এখানে নির্দেশ করা হয়। আর মোলালিটি শুধুমাত্র দ্রবের। ওকে, এই মেজর ডিফারেন্স গুলা কিন্তু মাথায় রাখবা। ওকে। হুম। আচ্ছা, এর একক হচ্ছে যে, আচ্ছা এখন এই যে তোমার মোলারিটির একক কি? এটা হচ্ছে মোল পার লিটার, মানে প্রতি লিটারে কত মোল দ্রব্য আছে। আর এটা যে কি বোঝায়, প্রতি কেজি দ্রাবকে কত মোল দ্রব্য আছে। তাহলে এটার একক কেজি কি হওয়া উচিত বলো তো? বলো। এটা হবে মোল পার কেজি। হ্যাঁ, এটার একক হচ্ছে মোল পার। ওকে, এগুলা মানে আমি এটার একক গুলা, এই যে তুমি মোলালিটির একক এই যে কিভাবে আসছে সেটা তো বললাম, তো সেইখান থেকে এটাও বুঝতে হবে। ওকে, এখন আরেকটা আছে, এটা হচ্ছে নর্মালিটি। ওকে, নর্মালিটি হচ্ছে কোন দ্রবণের, আচ্ছা ধরো এর আগে আমার ইয়েটা লিখে নেই। এটা হচ্ছে তোমার আরেকটা এখানে জিনিস আছে, এটা হচ্ছে মোলাল দ্রবণ। আর আমরা একটু আগে তো এই যে পড়ছিলাম মোলার দ্রবণ। ওকে, মোলার দ্রবণের সংজ্ঞা এই যে কি ছিল বলো? একটু আগে তো লিখে দিয়ে আসলাম, মোলার দ্রবণ বলতে এই যে কি বোঝায়, যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার। 1 মোলার ঘনমাত্রা মানে কি? 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত আছে। তাহলে এটা হচ্ছে তোমার 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে আমরা সেই দ্রবণকে আমরা বলতেছি মোলার দ্রবণ। ওকে, তাহলে এখন এখন মোলাল দ্রবণের ক্ষেত্রে সংখ্যাটা কিভাবে আসবে বলো তো? এটা আসবে 1 কেজি দ্রাবকের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে 1 কেজি দ্রাবকে। এরপর সহজ তো এইখানে তোমার, এইখানে এখন এটা কি হবে, 1 কেজি এক দ্রাবকের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে। হুম ওকে, 1 কেজি দ্রাবকের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে উক্ত দ্রবের, কারণ এখানে মোলালিটিটা কিন্তু হিসাব করা হয় দ্রবের জন্য, সো এটা হবে উক্ত দ্রবের মোলাল দ্রবণ বলে। এটা বুঝছো তো না? হ্যাঁ, বুঝছি। এগুলো সহজ জিনিস আছে একটু, দাঁড়াও।
ওকে, এখন উম আচ্ছা ধরো এর কয়েকটা আগে ম্যাথ, হ্যাঁ এগুলা এই যে খেয়াল করো। আচ্ছা আমরা নর্মালিটিটা একটু পরে এই যে পড়ি, কারণ হচ্ছে নর্মালিটির ম্যাথ অনেক কম আগে। আমরা যে টপিক গুলো পড়লাম সেগুলোর ম্যাথ আগে। তারপর আর আর যে সূত্রটা ছিল যে এন ইজ ইকুয়াল টু এস ইন্টু বি, এটা ছিল। আর একটা ছিল যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম। আর এই সূত্রে ভি কোন এককে ইউজ করতে হবে এই সূত্রে? লিটার। হুম। ওকে। আচ্ছা, এক নাম্বার এই যে এই প্রশ্নটা যে এত গ্রাম সোডিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত এইচসিএল লাগবে? ওকে, এর জন্য তোমার আগে বিক্রিয়াটা লিখতে হবে। আচ্ছা, এইখানে কি হবে? এইখানে বোঝাই যাইতেছে যে সোডিয়াম ক্লোরাইড হবে কার্বন ডাইঅক্সাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড হবে আর সোডিয়াম ক্লোরাইড যেহেতু কার্বন আছে সেহেতু, এবং পানি। ওকে। আচ্ছা এখন এখানে এই সমতা করো। এই সমতা করলে সোডিয়াম যেহেতু এখানে দুইটা আছে, আমি যদি এখানে দুইটা সোডিয়াম দেই তাহলে ক্লোরিন হয়ে যায় দুইটা, সো ক্লোরিন দুইটা মেলানোর জন্য এখানে দুই, দুই দিলে হাইড্রোজেন দুইটা তো মিলছে। আর অক্সিজেন এদিকে তিনটা, এদিকে তিনটা, কার্বন একটা, কার্বন একটা, সোডিয়াম, হ্যাঁ এখন মিলছে। ওকে। এখন এখন এখানে খেয়াল করো, এর সামনে হচ্ছে এক। আচ্ছা, তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য এইচসিএল লাগে এই যে কত মোল? 2 মোল এইচসিএল। এটা হচ্ছে তুমি বিক্রিয়া সমতার করার পরে কিন্তু এটা বোঝা যাবে। আচ্ছা এখন যে এই বলছে যে তোমার এত গ্রাম সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত গ্রাম এইচসিএল লাগবে। ওকে, তাহলে এই যে তোমার 14.5 গ্রাম সোডিয়াম কার্বনেট সমান কত মোল, এটা আগে বের করা লাগবে না? তাহলে এটা আছে 14.5, আর সোডিয়াম কার্বনেট মেবি সোডিয়াম 106, এটা সম্ভবত। আচ্ছা দাঁড়ান, ক্যালকুলেটর নিয়ে আসি। 2.5 ডিভাইড বাই 106, এটা আসবে 0.1368 মোল। ওকে, এখন তাহলে মোট এইচসিএল এই যে কত মোল লাগবে? যেহেতু এর 1 মোলকে জন্য এর 2 মোল, তাহলে এত মোলের জন্য কি হবে? এটা ইন্টু টু হবে না? এটা তো সিম্পল হিসাব এগুলো। ওকে, তো এটা আসে 0.2736 মোল এইচসিএল। তো এখন এখানে জানতে চাইছে কি, এখানে জানতে চাইছে কত গ্রাম লাগবে। So আমরা যেহেতু মোল সংখ্যা জানি, তো ডাব্লিউ ড্যাশ ইন্টু এইচসিএল হচ্ছে 36.5, হাইড্রোজেনের 35.5, আর সরি ক্লোরিনের 35.5 আর হাইড্রোজেনের 1 মিলে 36.5। তো এটার অ্যান্সার হচ্ছে 9.9864। সহজ ম্যাথ এগুলো। এত গ্রাম ম্যাথটা এগুলা 19 এর ম্যাথ। আচ্ছা, 200 মিলিলিটার দ্রবণে এত গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে? ওকে, এখন এই ম্যাথ কোন সূত্র দিয়ে সলভ করা লাগবে বলো?
দুই নম্বর ম্যাথ কোন সূত্র দিয়ে সলভ করা লাগবে? এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এস এম ভি। হ্যাঁ, এটা আসছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বা এস ভি এম, যেভাবেই মনে রাখো। ওকে, এখন এখানে কার মান এখানে বের করতে হবে বলো তো? এস। হ্যাঁ, এস এর মান বা এখানে ঘনমাত্রা বের করতে হবে, ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি। সো এখানে ডাব্লিউ বসবে, যেটা তোমার গিভেন ভর দেয়া আছে 1.89। আর ভি হচ্ছে, এই সূত্রে ভি আমরা লিখবো লিটারে। সো এখন যেহেতু মিলিলিটারে দেওয়া, এটা কি হবে? লিটারে লিখলে 0.2। আর এম হচ্ছে যে এম আণবিক ভর, এটা বের করো। হাইড্রোজেনের জন্য 1, নাইট্রোজেনের জন্য 14, অক্সিজেনের জন্য 348, 63। ওকে, তো এটা হচ্ছে 1.89 ডিভাইড বাই 0.2 ইন্টু 63। এটা হচ্ছে 0.15 এত মোলার। অথবা তুমি এটাকে মোল পার লিটারও কিন্তু লিখতে পারো। ওকে, আচ্ছা, এখন এই 3 নাম্বারটা সেম ম্যাথ। এখানে কি বের করা লাগবে? তিনে এইখানে আছে ভি দেওয়া, ডাব্লিউর এস, মান। হ্যাঁ এখানে ডাব্লিউ বের করতে হবে, সহজ। আচ্ছা, এইখানে ভি কিন্তু দেয়া, এইটুকু এই, তোমার 4 নম্বরে হচ্ছে ভি দেওয়া সেন্টিমিটার কিউব এককে, 250 সেন্টিমিটার কিউব। এগুলো কিন্তু কালকে লিখে দিছিলাম। এক এক সেন্টিমিটার কিউব সমান কত মিলিলিটার বলো তো? এক। হ্যাঁ, 1 সেন্টিমিটার কিউব হচ্ছে 1 মিলিলিটার। সো এখন এটাকে লিটারে আনলে হবে 0.25, সহজ। তো এখন এখানে ভি দেওয়া, এস দেওয়া,